চতুর্থ পর্ব। পা আর চলে না। এমনি করিয়া গঙ্গার ধারে ধারে চলিয়া সকালবেলা রক্তচক্ষু ও একান্ত শুষ্ক ম্লান মুখে বাটি ফিরিয়া আসিলাম। একটা সমারোহ পড়িয়া গেল। এই যে করিয়া সবাই সমস্বরে এমনই অভ্যর্থনা করিয়া উঠিল যে আমার হৃৎপিণ্ড থামিয়া যাইবার উপক্রম হইল। যতীনদা প্রায় আমার সমবয়সী, অতএব তাহার আনন্দটাই সর্বাপেক্ষা প্রচণ্ড। সে কোথা হইতে ছুটিয়া আসিয়া উন্মত্ত চিৎকার শব্দে এসেছে শ্রীকান্ত, এই এলো মেজদা বলিয়া বাড়ি ফাটাইয়া আমার আগমন বার্তা ঘোষণা করিয়া দিল এবং মুহূর্ত বিলম্ব না করিয়া পরম সমাদরে আমার হাতটি ধরিয়া টানিয়া আনিয়া বৈঠকখানার পাপোশের উপর দাঁড় করাইয়া দিল। সেখানে মেজদা গভীর মনোযোগের সহিত পাশের পড়া পড়িতেছিলেন। মুখ তুলিয়া একটি বার মাত্র আমার প্রতি দৃষ্টিপাত করিয়া পুনশ্চ পড়ায় মন দিলেন। অর্থাৎ বাঘ শিকার হস্তগত করিয়া নিরাপদে বসিয়া যেরূপ অবহেলার সহিত অন্যদিকে চাহিয়া থাকে, তাহারও সেই ভাব। শাস্তি দিবার এত বড় মাহেন্দ্র যোগ তাহার ভাগ্যে আর কখনো ঘটিয়াছে কিনা সন্দেহ। মিনিট খানেক চুপচাপ। সারা রাত্রি বাহিরে কাটাইয়া গেলে কর্ণযুগল ও উভয় গণ্ডের উপর যে সকল ঘটনা ঘটিবে তাহা আমি জানিতাম, কিন্তু আর যে দাঁড়াইতে পারি না। অথচ কর্মকর্তারও ফুরসত নাই, তাহারও যে আবার পাশের পড়া। আমাদের এই মেজদাদাটিকে আপনারা বোধ করি এত শীঘ্র বিস্মৃত হন নাই। সেই যাহার কঠোর তত্ত্বাবধানে কাল সন্ধ্যাকালে আমরা পাঠোভ্যাস করিতেছিলাম এবং ক্ষণেক পরেই যাহার সুগম্ভীর ওঁ ওঁ রবে ও সেজ উল্টানোর চোটে গত রাত্রির সেই দি রয়্যাল বেঙ্গলকেই দিশাহারা হইয়া একেবারে ডালিম তলায় ছুটিয়া পালাইতে হইয়াছিল, সেই তিনি। পাঁজিটা একবার দেখ দেখি রে সতীশ, এবেলা আবার বেগুন খেতে আছে নাকি? বলিতে বলিতে পাশের দ্বার ঠেলিয়া পিসিমা ঘরে পা দিয়াই আমাকে দেখিয়া অবাক হইয়া গেলেন। কখন এলি রে? কোথায় গিয়েছিলি? ধন্যী ছেলে বাবা তুমি। সারা রাত্রিটা ঘুমোতে পারিনি, ভেবে মরি সেই যে ইন্দ্রের সঙ্গে চুপি চুপি বেরিয়ে গেল, আর দেখা নেই। না খাওয়া না দাওয়া, কোথা ছিলি বলতো হতভাগা? মুখ কালি বর্ণ, চোখ রাঙা, ছলছল করছে। বলি জ্বরটর হয়নি তো? কই কাছে আয় তো, গা দেখি। একসঙ্গে এতগুলো প্রশ্ন করিয়া পিসিমা নিজেই আগাইয়া আসিয়া আমার কপালে হাত দিয়াই বলিয়া উঠিলেন, যা ভেবেছি তাই। এই যে বেশ গা গরম হয়েছে, এমন সব ছেলের হাত পা বেঁধে জল বিচুটি দিলে তবে আমার রাগ যায়। তোমাকে বাড়ি থেকে একেবারে বিদেয় করে তবে আমার আর কাজ। চল ঘরে গিয়ে শুবি, আয় হতভাগা ছোঁড়া বলিয়া তিনি বার্তাকুভক্ষণের প্রশ্ন বিস্মৃত হইয়া আমার হাত ধরিয়া কোলের কাছে টানিয়া লইলেন। মেজদা জলদ গম্ভীর কণ্ঠে সংক্ষেপে কহিলেন, এখনো যেতে পারবে না। পিসিমা কহিলেন, কেন, কি করবে ও? না না, এখন আর পড়তে হবে না, আগে যা হোক দুটো মুখে দিয়ে একটু ঘুমোক, আয় আমার সঙ্গে বলিয়া পিসিমা আমাকে লইয়া চলিবার উপক্রম করিলেন। কিন্তু শিকার যে হাতছাড়া হয়। মেজদা স্থান কাল ভুলিয়া প্রায় চিৎকার করিয়া আমাকে ধমক দিয়া উঠিলেন, খবরদার যাস নে বলছি শ্রীকান্ত। পিসিমা পর্যন্ত যেন একটু চমকিয়া উঠিলেন। তারপরে মুখ ফিরাইয়া মেজদার প্রতি চাহিয়া শুধু কহিলেন, সতে। পিসিমা অত্যন্ত রাশভারী লোক, বাড়ি শুধু সবাই তাহাকে ভয় করিত। মেজদা সে চাহনির সম্মুখে ভয়ে একেবারে জড়সড় হইয়া উঠিল। আবার পাশের ঘরেই বরদা বসেন, কথাটা তাঁর কানে গেলে আর রক্ষা থাকিত না। পিসিমার একটা স্বভাব আমরা চিরদিন লক্ষ্য করিয়া আসিয়াছি, কখনো কোনো কারণেই তিনি চেঁচামেচি করিয়া লোক জড়ো করিয়া তুলিতে ভালোবাসিতেন না। হাজার রাগ হইলেও তিনি জোরে কথা বলিতেন না। তিনি কহিলেন, তাই বুঝি
ও দাঁড়িয়ে এখানে। দেখ সতীশ, যখন তখন শুনি তুই ছেলেদের মারধর করিস। আজ থেকে কারো গায়ে যদি তুই হাত দিস, আমি জানতে পারি, এই থামে বেঁধে চাকর দিয়ে তোকে আমি বেদ দেওয়াবো। বেহায়া, নিজে ফি বছর ফেল হচ্ছে, ও আবার যায় পরকে শাসন করতে। কেউ পড়ুক না পড়ুক, কারুকে তুই জিজ্ঞাসা পর্যন্ত করতে পাবি নে, বলিয়া তিনি আমাকে লইয়া যে পথে প্রবেশ করিয়াছিলেন সেই পথে বাহির হইয়া গেলেন। মেজদা মুখ কালি করিয়া বসিয়া রহিল। এ আদেশ অবহেলা করিবার সাধ্য বাড়িতে কাহারও নাই, সে কথা মেজদা ভালো করিয়াই জানিত। আমাকে সঙ্গে করিয়া পিসিমা তার নিজের ঘরের মধ্যে আনিয়া কাপড় ছাড়াইয়া দিলেন এবং পেট ভরিয়া গরম জিলাপি আহার করাইয়া বিছানায় শোয়াইয়া দিয়া আমি মরিলেই তার হাড় জুড়ায় এই কথা জানাইয়া দিয়া বাহির হইতে শিকল বন্ধ করিয়া চলিয়া গেলেন। মিনিট পাঁচেক পরেই খুট করিয়া সাবধানে শিকল খুলিয়া ছোড়দা হাঁপাইতে হাঁপাইতে আসিয়া আমার বিছানার উপর উপুর হইয়া পড়িল। আনন্দের আতিশয্যে প্রথমটা সে কথা কহিতেই পারিল না। একটুখানি দম লইয়া ফিসফিস করিয়া কহিল, মেজদাকে মা কি হুকুম দিয়েছে জানিস? আমাদের কোনো কথায় তার থাকবার জোটই নেই। তুই আমি যতে এক ঘরে পড়ব, মেজদা অন্য ঘরে পড়বে। আমাদের পুরনো পড়া বরদা দেখাবেন, ওকে আমরা আর কেয়ার করব না, বলিয়া সে দুই হাতের বৃদ্ধাঙ্গুষ্ঠ একত্র করিয়া সবেগে আন্দোলিত করিয়া দিল। যতীনদাও পিছনে পিছনে আসিয়া হাজির হইয়াছিল। সে তাহার কৃতিত্বের উত্তেজনায় একেবারে অধীর হইয়া উঠিয়াছিল এবং ছোটদাকে এই শুভ সংবাদ দিয়া সেই এখানে আনিয়াছিল। প্রথমে সে খুব খানিকটা হাসিয়া লইল, হাসি থামিলে নিজের বুকে বারংবার করাঘাত করিয়া কহিল, আমি আমি আমার জন্যই হলো তা জানো? ওকে আমি মেজদার কাছে না নিয়ে গেলে কি মা হুকুম দিত? ছোটদা, তোমার কলের লাট্টুটা কিন্তু আমাকে দিতে হবে, তা বলে দিচ্ছি। আচ্ছা দিলুম, নিগে যা আমার ডেস্ক থেকে, বলিয়া ছোটদা তৎক্ষণাৎ হুকুম দিয়া ফেলিল। কিন্তু এই লাট্টুটা বোধ করি সে ঘণ্টা খানেক পূর্বে পৃথিবীর বিনিময়েও দিতে পারিত না। এমনি মানুষের স্বাধীনতার মূল্য, এমনি মানুষের ব্যক্তিগত ন্যায্য অধিকার লাভ করার আনন্দ। আজ আমার কেবলই মনে হইতেছে শিশুদের কাছেও তাহার দুর্মূল্যতা এক বিন্দু কম নয়। মেজদা তাহার অগ্রজের অধিকারে স্বেচ্ছাচারে ছোটদের যে সমস্ত অধিকার গ্রাস করিয়া বসিয়াছিল, তাহাকে ফিরিয়া পাইবার সৌভাগ্যে ছোটদা তাহার প্রাণতুল্য প্রিয় বস্তুটিকেও অসংকোচে হাতছাড়া করিয়া ফেলিল। বস্তুত মেজদার অত্যাচারের আর সীমা ছিল না। রবিবারে দুপুর রৌদ্রে 1 মাইল পথ হাঁটিয়া গিয়া তাহার তাস খেলার বন্ধু ডাকিয়া আনিতে হইত। গ্রীষ্মের ছুটির দিনে তাহার দিবানিদ্রার সমস্ত সময়টা পাখার বাতাস করিতে হইত। শীতের রাত্রে তিনি লেপের মধ্যে হাত পা ঢুকাইয়া কচ্ছপের মতো বসিয়া বই পড়িতেন, আর আমাদিগকে কাছে বসিয়া তাহার বহির পাতা উল্টাইয়া দিতে হইত। এমনই সমস্ত অত্যাচার, অথচ না বলিবার জো নাই, কাহারও কাছে অভিযোগ করিবার সাধ্য পর্যন্ত নাই। ঘুণাক্ষরে জানিতে পারিলেও তৎক্ষণাৎ হুকুম করিয়া বসিতেন, কেশব তোমার জিওগ্রাফি আনবে, পুরনো পড়া দেখি। যতীন, যাও একটা ভালো দেখে ঝাউয়ের ছড়ি ভেঙে আনো। অর্থাৎ প্রহার অনিবার্য। অতএব আনন্দের মাত্রাও যে ইহাদের বাড়াবাড়িতে গিয়া পড়িবে, ইহাও আশ্চর্যের বিষয় নয়। কিন্তু সে যতই হোক, আপাতত তাহাকে স্থগিত রাখা আবশ্যক, কারণ স্কুলের সময় হইতেছে। আমার জ্বর, সুতরাং কোথাও যাইতে হইবে না। মনে পড়ে সেই রাত্রেই জ্বরটা প্রবল হইয়াছিল এবং 7-8 দিন পর্যন্ত শয্যাগত ছিলাম। তার কতদিন পরে স্কুলে গিয়েছিলাম এবং আরও যে কতদিন পরে ইন্দ্রের সহিত আবার দেখা হইয়াছিল তাহা মনে নাই, কিন্তু সেটা যে অনেক দিন পরে এ কথা মনে আছে। সেদিন শনিবার, স্কুল হইতে সকাল সকাল ফিরিয়াছি। গঙ্গার তখন জল মরিতে শুরু করিয়াছে।
তাহারই সংলগ্ন একটা নালার ধারে বসিয়া ছিপ দিয়া ট্যাংরা মাছ ধরিতে বসিয়া গিয়াছি। অনেকেই ধরিতেছে। হঠাৎ চোখ পড়িল কে একজন অদূরে একটা ঝাড়ের আড়ালে বসিয়া টপা টপ মাছ ধরিতেছে। লোকটিকে ভালো দেখা যায় না, কিন্তু তাহার মাছ ধরা দেখা যায়। অনেকক্ষণ হইতেই আমার এই জায়গাটা পছন্দ হইতেছিল না। মনে করিলাম উহারই পাশে গিয়া বসি। ছিপ হাতে করিয়া একটুখানি ঘুরিয়া দাঁড়াইবা মাত্র সে কহিল, আমার ডান দিকে বস। ভালো আছিস তো রে শ্রীকান্ত? বুকের ভিতরটা ধক করিয়া উঠিল। তখনও তাহার মুখ দেখিতে পাই নাই, কিন্তু বুঝিলাম এ ইন্দ্র। দেহের ভিতর দিয়া বিদ্যুতের তীব্র প্রবাহ বহিয়া গেলে যে যেখানে আছে এক মুহূর্তে যেমন সজাগ হইয়া ওঠে, ইহার কণ্ঠস্বরেও আমার সেই দশা হইল। চক্ষের পলকে সর্বাঙ্গের রক্ত চঞ্চল উদ্দাম হইয়া বুকের উপর আছাড় খাইয়া পড়িতে লাগিল। কোনো মতেই মুখ দিয়া একটা জবাব বাহির হইল না। এই কথাগুলি লিখিলাম বটে, কিন্তু জিনিসটা ভাষায় ব্যক্ত করিয়া পরকে বুঝানো শুধুই যে অত্যন্ত কঠিন তা নয়, বোধ করি বা অসাধ্য। কারণ বলিতে গেলে এই সমস্ত বহু ব্যবহৃত মামুলি বাক্য রাশি, যেমন বুকের রক্ত তোলপাড় করা, উদ্দাম চঞ্চল হইয়া আছাড় খাওয়া, তড়িৎ প্রবাহ বহিয়া যাওয়া, এইসব ছাড়া তো আর পথ নাই। কিন্তু কতটুকু ইহাতে বুঝাইল, যে জানে না তাহার কাছে আমার মনের কথা কতটুকু প্রকাশ পাইল। আমি বা কি করিয়া তাহাকে জানাইব, এবং সেই বা কি করিয়া তাহা জানিবে, যে নিজের জীবনে একটি দিনের তরে অনুভব করে নাই, যাহাকে প্রতিনিয়ত স্মরণ করিয়াছি, কামনা করিয়াছি, আকাঙ্ক্ষা করিয়াছি, অথচ পাছে কোথাও কোনরূপে দেখা হইয়া পড়ে এই ভয়েও অহরহ কাঁটা হইয়া আছি। সে এমনই অকস্মাৎ এতই অভাবনীয় রূপে আমার চোখের উপর থাকিয়া আমাকে পাশে আসিয়া বসিতে অনুরোধ করিল। পাশে গিয়াও বসিলাম, কিন্তু তখনও কথা কহিতে পারিলাম না। ইন্দ্র কহিল, সেদিন ফিরে এসে বড় মার খেয়েছিলি, তাই না রে শ্রীকান্ত? আমি তোকে নিয়ে গিয়ে ভালো কাজ করিনি, আমার সেজন্যে রোজ বড় দুঃখ হয়। আমি মাথা নাড়িয়া জানাইলাম, মার খাই নাই। ইন্দ্র খুশি হইয়া বলিল, খাসনি? দেখ রে শ্রীকান্ত, তুই চলে গেলে আমি মা কালীকে অনেক ডেকেছিলুম যেন তোকে কেউ না মারে। কালী ঠাকুর বড় জাগ্রত দেবতা রে, মন দিয়ে ডাকলে কখনো কেউ মারতে পারে না। মা এসে তাদের এমনই ভুলিয়ে দেন যে কেউ কিছু করতেই পারে না। বলিয়া সে ছিপটা রাখিয়া দুই হাত জোর করিয়া কপালে ঠেকাইয়া বোধ করি তাঁকেই মনে মনে প্রণাম করিল। বড়শিতে একটা টোপ দিয়া সেটা জলে ফেলিয়া বলিল, আমি তো ভাবিনি তোর জোর হবে, তাহলে সেও হতে দিতুম না। আমি আস্তে আস্তে প্রশ্ন করিলাম, কি করতে তুমি? ইন্দ্র কহিল, কিছুই না, শুধু জবা ফুল তুলে এনে মা কালীর পায়ে দিতুম। উনি জবা ফুল বড় ভালোবাসেন, যে যা বলে দেয় তার তাই হয়। এ তো সবাই জানে, তুই জানিস নে? আমি জিজ্ঞাসা করিলাম, তোমার অসুখ করেনি? ইন্দ্র আশ্চর্য হইয়া কহিল, আমার আমার কখনো অসুখ করে না, কখনো কিছু হয় না। হঠাৎ উদ্দীপ্ত হইয়া বলিল, দেখ শ্রীকান্ত, আমি তোকে একটা জিনিস শিখিয়ে দেব। যদি তুই দুবেলা খুব মন দিয়ে ঠাকুর দেবতার নাম করিস, তাঁরা সব সামনে এসে দাঁড়াবেন, তুই স্পষ্ট দেখতে পাবি। তখন আর তোর কোনো অসুখ করবে না, কেউ তোর একগাছি চুল পর্যন্ত ছুঁতে পারবে না, তুই আপনিই টের পাবি। আমার মতন যেখানে খুশি যা যা খুশি কর, কোনো ভাবনা নেই, বুঝলি? আমি ঘাড় নাড়িয়া বলিলাম, বড়শিতে টোপ দিয়া জলে ফেলিয়া মৃদু কণ্ঠে জিজ্ঞাসা করিলাম, এখন তুমি কাকে নিয়ে সেখানে যাও? কোথায়? ওই যে ওপারে মাছ ধরতে। ইন্দ্র ছিপটা তুলিয়া লইয়া সাবধানে পাশে রাখিয়া বলিল, আমি আর যাইনে। তাহার কথা শুনিয়া ভারী আশ্চর্য হইয়া গেলাম। কহিলাম, আর একদিনও যাওনি? না, একদিনও না। আমাকে মাথার দিব্যি দিয়ে। কথাটা ইন্দ্র শেষ না করিয়াই ঠিক যেন থতমত খাইয়া চুপ করিয়া গেল। উহার সম্বন্ধে
এই কথাই আমাকে অহরহ খোঁচার মতো বিঁধিয়াছে। কোনো মতেই সেদিনের মাছ বিক্রিটা ভুলিতে পারি নাই। তাই সে যদি বা চুপ করিয়া গেল, আমি পারিলাম না। জিজ্ঞাসা করিলাম, কে মাথার দিব্যি দিলে ভাই? তোমার মা? না, মা নয় বলিয়া ইন্দ্র চুপ করিয়া রহিল। তারপরে সে ছিপের গায়ে সুতাটা ধীরে ধীরে জড়াইতে জড়াইতে কহিল, শ্রীকান্ত, আমাদের সে রাত্রির কথা তুই বাড়িতে বলে দিসনি? আমি বলিলাম, না, কিন্তু তোমার সঙ্গে চলে গিয়েছিলাম তা সবাই জানে। ইন্দ্র আর কোনো প্রশ্ন করিল না। আমি ভাবিয়াছিলাম এইবার সে উঠিবে, কিন্তু তাহাও করিল না। চুপ করিয়া বসিয়া রহিল। তাহার মুখে সর্বদাই কেমন একটা হাসির ভাব থাকে, এখন তাহাও নাই। এবং কি একটা সে যেন আমাকে বলিতে চায়, অথচ তাহাও পারিতেছে না বলিয়া উঠিতেও পারিতেছে না, বসিয়া থাকিতেও যেন অস্বস্তি বোধ করিতেছে। আপনারা 5 জন এখানে হয়তো বলিয়া বসিবেন, এইটি বাপু তোমার কিন্তু মিছে কথা, অতখানি মনস্তত্ত্ব আবিষ্কার করিবার বয়সটা তো তা নয়। আমিও তাহা স্বীকার করি, কিন্তু আপনারাও এ কথাটা ভুলিতেছেন যে আমি ইন্দ্রকে ভালোবাসিয়াছিলাম। একজন আর একজনকে মন বুঝে সহানুভূতি এবং ভালোবাসা দিয়া, বয়স এবং বুদ্ধি দিয়া নয়। সংসারে যে যত ভালোবাসিয়াছে, পরের হৃদয়ের ভাষা তাহার কাছে তত ব্যক্ত হইয়া উঠিয়াছে। এই অত্যন্ত কঠিন অন্তর্দৃষ্টি ভালোবাসার জোরেই পাওয়া যায়, আর কিছুতে নয়। তাহার প্রমাণ দিতেছি। ইন্দ্র মুখ তুলিয়া কি যেন বলিতে গেল, কিন্তু বলিতে না পারিয়া সমস্ত মুখ তাহার অকারণে রাঙা হইয়া উঠিল। তাড়াতাড়ি একটা স্বরের ডাঁটা ছিঁড়িয়া নত মুখে জলের উপর নাড়িতে নাড়িতে কহিল, শ্রীকান্ত। আমি কহিলাম, কি ভাই? ইন্দ্র কহিল, তোর তোর কাছে টাকা আছে? আমি জিজ্ঞাসা করিলাম, কত টাকা? ইন্দ্র কহিল, কত টাকা? এই ধর 5 টাকা। আমি কহিলাম, আছে, তুমি নেবে? বলিয়া আমি ভারী খুশি হইয়া তাহার মুখপানে চাহিলাম। এ কয়টি টাকাই আমার ছিল। ইন্দ্রর কাজে লাগিবার অপেক্ষা তাহার সদ্ব্যবহার আমি কল্পনা করিতেও পারিতাম না। কিন্তু ইন্দ্র তো কই খুশি হইল না। মুখ যেন তাহার অধিকতর লজ্জায় কি একরকম হইয়া গেল। কিছুক্ষণ চুপ করিয়া থাকিয়া কহিল, কিন্তু আমি তো এখন তোকে ফিরিয়ে দিতে পারবো না। আমি কহিলাম, আমি আর চাই নে বলিয়া সগর্বে তাহার মুখের পানে চাহিলাম। আবার কিছুক্ষণ সে মুখ নিচু করিয়া থাকিয়া ধীরে ধীরে কহিল, আমি নিজে চাই নে, একজনদের দিতে হবে, তাই তারা বড় দুঃখী রে, খেতেও পায় না। তুই যাবি সেখানে? চোখের নিমেষে আমার সে রাত্রির কথা মনে পড়িল। কহিলাম, সেই যাদের তুমি টাকা দিতে নেমে যেতে চেয়েছিলে? ইন্দ্র অন্যমনস্কভাবে মাথা নাড়িয়া বলিল, হ্যাঁ, তারাই। টাকা আমি নিজেই তো কত দিতে পারি, কিন্তু দিদি যে কিছুতে নিতে চায় না। তোকে একটিবার যেতে হবে শ্রীকান্ত, নইলে এই টাকাও নেবে না, মনে করবে আমি মায়ের বাক্স থেকে চুরি করে এনেছি। যাবি শ্রীকান্ত? আমি জিজ্ঞাসা করিলাম, তারা বুঝি তোমার দিদি হয়? ইন্দ্র একটু হাসিয়া কহিল, না, দিদি হয় না, দিদি বলি। যাবি তো? আমাকে চুপ করিয়া থাকিতে দেখিয়া তখনই কহিল, দিনের বেলা গেলে সেখানে কোনো ভয় নেই। কাল রবিবার, তুই খেয়ে দে এইখানে দাঁড়িয়ে থাকিস, আমি নিয়ে যাব, আবার তখনই ফিরিয়ে আনব। যাবি তো ভাই? বলিয়া যেমন করিয়া সে আমার হাতটি ধরিয়া মুখের পানে চাহিয়া রহিল, তাহাতে আমার না বলিবার সাধ্য রহিল না। আমি দ্বিতীয়বার তাহার নৌকায় উঠিবার কথা দিয়া বাড়ি ফিরিয়া আসিলাম। কথা দিলাম সত্য, কিন্তু সে যে কত বড় দুঃসাহসের কথা সে তো আমার চেয়ে কেউ বেশি জানে না। সমস্ত বিকেলবেলাটা মন ভারী হইয়া রহিল, এবং রাত্রে ঘুমের ঘোরে প্রগাঢ় অশান্তির ভাব সর্বাঙ্গে বিচরণ করিয়া ফিরিতে লাগিল। ভোরবেলা উঠিয়া সর্বাগ্রে ইহাই মনে পড়িল, আজ যেখানে যাইব বলিয়া প্রতিশ্রুতি হইয়াছি, সেখানে যাইলে কোনো মতেই আমার ভালো হইবে না। কোন সূত্রে জানিতে পারিলে ফিরিয়া আসিয়া যে শাস্তি ভোগ করিতে হইবে, মেজদার জন্য ছোড়দা বোধ করি সে শাস্তি কামনা করিতে পারিত না।
অবশেষে খাওয়া দাওয়া শেষ হইলে টাকা 5টি লুকাইয়া লইয়া নিঃশব্দে যখন বাহির হইয়া পড়িলাম, তখন এমন কথা অনেকবার মনে হইল, কাজ নাই গিয়া নাইবা কথা রাখিলাম, এমনই বা তাহাতে কি আসে যায়। যথাস্থানে উপস্থিত হইয়া দেখিলাম সরঝাড়ের নিচে সেই ছোট্ট নৌকাটির উপর ইন্দ্র উদ্গ্রীব হইয়া অপেক্ষা করিয়া আছে। চোখাচোখি হইবা মাত্র সে এমন করিয়া হাসিয়া আহ্বান করিল যে না যাওয়ার কথা মুখে আনিতেও পারিলাম না। সাবধানে ধীরে ধীরে নামিয়া নিঃশব্দে নৌকাটিতে চড়িয়া বসিলাম। ইন্দ্র নৌকা ছাড়িয়া দিল। আজ মনে ভাবি আমার বহু জন্মের সুকৃতির ফল যে সেদিন ভয় পিছাইয়া আসি নাই। সেই দিনটিকে উপলক্ষ করিয়া যে জিনিসটি দেখিয়া লইয়াছিলাম, সারা জীবনের মধ্যে পৃথিবী ঘুরিয়া বেড়াইয়াও তেমন কয়জনের ভাগ্যে ঘটে? আমি বা তাহার মতো আর কোথায় দেখিতে পাইলাম? জীবনে এমন সব শুভ মুহূর্ত অনেকবার আসে না। একবার যদি আসে, সে সমস্ত চেতনার উপর এমন গভীর একটা ছাপ মারিয়া দিয়া যায় যে সেই ছাঁচেই সমস্ত পরবর্তী জীবন গড়িয়া উঠিতে থাকে। আমার তাই বোধ হয় স্ত্রীলোককে কখনো আমি ছোট করিয়া দেখিতে পারিলাম না। বুদ্ধি দিয়া যতই কেন না তর্ক করি, সংসারে পিশাচি কি নাই? নাই যদি, তবে পথে ঘাটে এত পাপের মূর্তি দেখি কাহাদের? সবাই যদি সেই ইন্দ্র দিদি, তবে এত প্রকার দুঃখের স্রোত বহাইতেছে কাহারা? তবুও কেমন করিয়া যেন মনে হয় এ সকল তাহাদের শুধু বাহ্য আবরণ। যখন খুশি ফেলিয়া দিয়া ঠিক তাঁর মতোই সতীর আসনের উপর অনায়াসে গিয়া বসিতে পারে। বন্ধুরা বলেন ইহা আমার একটা অতি জঘন্য শোচনীয় ভ্রম মাত্র। আমি তাহারও প্রতিবাদ করি না, শুধু বলি ইহা আমার যুক্তি নয়, আমার সংস্কার। সংস্কারের মূলে যিনি, জানি না সেই পুণ্যবতী আজও বাঁচিয়া আছেন কিনা, থাকিলেও কোথায় কিভাবে আছেন, তাহার নির্দেশ মতো কখনো কোনো সংবাদ লইবার চেষ্টাও করি নাই। কিন্তু কত যে মনে মনে তাকে প্রণাম করিয়াছি, তাহা যিনি সব জানিতে পারেন তিনিই জানেন। শ্মশানের সেই সংকীর্ণ ঘাটের পাশে বটবৃক্ষ মূলে ডিঙি বাঁধিয়া যখন দুজনে রওনা হইলাম, তখনও অনেক বেলা ছিল। কিছু দূর গিয়া ডান দিকে বনের ভিতর ঠাহর করিয়া দেখায় একটা পথের মতো দেখা গেল। ইন্দ্র তাহাই ধরিয়া ভিতরে প্রবেশ করিল। প্রায় 10 মিনিট চলিবার পর একটা পর্ণ কুটির দেখা গেল। কাছে আসিয়া দেখিলাম ভিতরে ঢুকিবার পথ আগর দিয়া আবদ্ধ। ইন্দ্র সাবধানে তাহার বাঁধন খুলিয়া ঠেলা দিয়া প্রবেশ করিল এবং আমাকে টানিয়া লইয়া পুনরায় তেমনি করিয়া বাঁধিয়া দিল। আমি তেমন বাসস্থান কখনো জীবনে দেখি নাই। একে তো চতুর্দিকেই নিবিড় জঙ্গল, তাহাতে মাথার উপর একটা প্রকাণ্ড তেঁতুল গাছ এবং পাকুড় গাছে সমস্ত জায়গাটা যেন অন্ধকার করিয়া রাখিয়াছে। আমাদের সাড়া পাইয়া এক পাল মুরগি এবং ছানাগুলা চিৎকার করিয়া উঠিল। একধারে বাঁধা গোটা 2 ছাগল ম্যাঁ ম্যাঁ করিয়া ডাকিয়া উঠিল। সুমুখে চাহিয়া দেখি, ওরে বাবা, একটা প্রকাণ্ড অজগর সাপ আঁকিয়া বাঁকিয়া প্রায় সমস্ত উঠান জুড়িয়া আছে। চক্ষের নিমেষে অস্ফুট চিৎকারে মুরগিগুলাকে আরও ত্রস্ত ভীত করিয়া দিয়া আঁচড় পিচড় করিয়া একেবারে সেই বেড়ার উপর চড়িয়া বসিলাম। ইন্দ্র খিলখিল করিয়া হাসিয়া উঠিয়া কহিল, ও কিছু বলে না রে, বড় ভালো মানুষ, ওর নাম রহিম, বলিয়া কাছে গিয়া তাহার পেটটা ধরিয়া টানিয়া উঠানের ওধারে সরাইয়া দিল। তখন নামিয়া আসিয়া ডান দিকে চাহিয়া দেখিলাম সেই পর্ণকুটিরের বারান্দার উপর বিস্তর ছেঁড়া চাটাই ও ছেঁড়া কাঁথার বিছানায় বসিয়া একটা দীর্ঘকায় পাতলা গোছের লোক প্রবল কাশির পরে হাঁপাইতেছে। তাহার মাথায় জটা উঁচু করিয়া বাঁধা, গলায় বিবিধ প্রকারের ছোট বড় মালা, গায়ের জামা এবং পরনের কাপড় অত্যন্ত মলিন এবং এক প্রকার হলদে রঙে ছোপানো। তাহার লম্বা দাড়ি বস্ত্রখণ্ড দিয়া জটার সহিত বাঁধা ছিল বলিয়াই প্রথমটা চিনিতে পারি নাই, কিন্তু কাছে আসিয়াই চিনিলাম সে সাপুড়ে। মাস 5-6 পূর্বে তাহাকে প্রায় সর্বত্রই দেখিতাম। আমাদের বাটিতেও তাহাকে কয়েকবার
সাপ খেলাইতে দেখিয়াছি। ইন্দ্র তাহাকে সাহজি সম্বোধন করিল এবং সে আমাদিগকে বসিতে ইঙ্গিত করিয়া হাত তুলিয়া ইন্দ্রকে গাঁজার সাজ সরঞ্জাম এবং কলিকাটি দেখাইয়া দিল। ইন্দ্র দ্বিরুক্তি না করিয়া আদেশ পালন করিতে লাগিয়া গেল এবং প্রস্তুত হইলে সাহজি সেই কাশির উপর ঠিক যেন মরিবাঁচি পণ করিয়া টানিতে লাগিল এবং এক বিন্দু ধোঁয়াও পাছে বাহির হইয়া পড়ে এই আশঙ্কায় নাকে মুখে বাম করতল চাপা দিয়া মাথায় একটা ঝাঁকানির সহিত কলিকাটি ইন্দ্রের হাতে তুলিয়া দিয়া কহিল, পিও। ইন্দ্র পান করিল না, ধীরে ধীরে নামাইয়া রাখিয়া কহিল, না। সাহজি অতিমাত্রায় বিস্মিত হইয়া কারণ জিজ্ঞাসা করিল, কিন্তু উত্তরের জন্য এক মুহূর্ত অপেক্ষা না করিয়াই সেটা নিজেই তুলিয়া লইয়া টানিয়া টানিয়া নিঃশেষ করিয়া উপুর করিয়া রাখিল। তারপরে দুজনের মৃদু কণ্ঠে কথাবার্তা শুরু হইল। তাহার অধিকাংশ শুনিতেও পাইলাম না, বুঝিতেও পারিলাম না, কিন্তু এই একটা বিষয় লক্ষ্য করিলাম, সাহজি হিন্দিতে কথা কহিল, ইন্দ্র বাংলা ছাড়া কিছুই ব্যবহার করিল না। সাহজির কণ্ঠস্বর ক্রমেই উত্তপ্ত হইয়া উঠিতেছিল এবং দেখিতে দেখিতে তাহা উন্মত্ত চিৎকারে পরিণত হইল। কাহাকে উদ্দেশ্য করিয়া সে যে এরূপ অকথ্য অশ্রাব্য গালিগালাজ উচ্চারণ করিতে লাগিল তাহা তখন বুঝিলে ইন্দ্র সহ্য করিয়াছিল বটে, কিন্তু আমি করিতাম না। তারপরে লোকটা বেড়ায় ঠেস দিয়া বসিল এবং অনতিকাল পরেই ঘাড় গুঁজিয়া ঘুমাইয়া পড়িল। দুজনেই কিছুক্ষণ চুপচাপ বসিয়া থাকিয়া যেন অস্থির হইয়া উঠিলাম। বলিলাম, বেলা যায়, তুমি সেখানে যাবে না? কোথায় শ্রীকান্ত? ইন্দ্র জিজ্ঞাসা করিল। আমি কহিলাম, তোমার দিদিকে টাকা দিতে যাবে না? ইন্দ্র কহিল, দিদির জন্যই তো বসে আছি, এই তো তাঁর বাড়ি। আমি কহিলাম, এই তোমার দিদির বাড়ি? এরা তো সাপুড়ে মুসলমান। ইন্দ্র কি একটা কথা বলিতে উদ্যত হইয়াই চাপিয়া গিয়া চুপ করিয়া আমার দিকে চাহিয়া রহিল। তাহার দুই চক্ষে দৃষ্টি বড় ব্যথায় একেবারে যেন ম্লান হইয়া গেল। একটু পরেই কহিল, একদিন তোকে সব কথা বলবো। সাপ খেলা দেখবি শ্রীকান্ত? তাহার কথা শুনিয়া অবাক হইয়া গেলাম। তুমি সাপ খেলাবে কি? কামড়ায় যদি? ইন্দ্র উঠিয়া গিয়া ঘরে ঢুকিয়া একটা ছোট ঝাঁপি এবং সাপুরের বাঁশি বাহির করিয়া আনিল এবং সুমুখে রাখিয়া ডালার বাঁধন আলগা করিয়া বাঁশিতে ফুঁ দিল। আমি ভয় আড়ষ্ট হইয়া উঠিলাম। ডালা খুলো না ভাই, ভেতরে যদি গোখরো সাপ থাকে। ইন্দ্র তাহার জবাব দেওয়া আবশ্যক মনে করিল না, শুধু ইঙ্গিতে জানাইল যে সে গোখরো সাপই খেলাইবে এবং পরক্ষণেই মাথা নাড়িয়া বাঁশি বাজাইয়া ডালাটা তুলিয়া ফেলিল। সঙ্গে সঙ্গেই প্রকাণ্ড গোখরো এক হাত উঁচু হইয়া ফনা বিস্তার করিয়া উঠিল এবং মুহূর্ত বিলম্ব না করিয়া ইন্দ্রর হাতের ডালায় একটা তীব্র ছোবল মারিয়া ঝাঁপি হইতে বাহির হইয়া পড়িল। বাপ রে বলিয়া ইন্দ্র উঠানে লাফাইয়া পড়িল। আমি বেড়ার গায়ে চড়িয়া বসিলাম। ক্রুদ্ধ সর্পরাজ বাঁশির লাউয়ের উপর আর একটা কামড় দিয়া ঘরের মধ্যে ঢুকিয়া গেল। ইন্দ্র মুখ কালি করিয়া কহিল, এটা একেবারে বুনো, আমি যাকে খেলাই সে নয়। ভয়ে বিরক্তিতে রাগে আমার প্রায় কান্না আসিতেছিল। বলিলাম, কেন এমন কাজ করলে? ও বেরিয়ে যদি সাহজিকে কামড়ায়? ইন্দ্র লজ্জার পরিসীমা ছিল না, কহিল, ঘরের আগরটা টেনে দিয়ে আসবো? কিন্তু যদি পাশেই লুকিয়ে থাকে? আমি বলিলাম, তাহলে বেরিয়েই ওকে কামড়াবে। ইন্দ্র নিরুপায়ভাবে এদিক ওদিক চাহিয়া বলিল, কামড়াক বেটাকে, বুনো সাপ ধরে রাখে। গাঁজাখোর শালার এতটুকু বুদ্ধি নেই। এই যে দিদি, এসো না এসো না, ওইখানে দাঁড়িয়ে থাকো। আমি ঘাড় ফিরাইয়া ইন্দ্র দিদিকে দেখিলাম, যেন ভস্মাচ্ছাদিত বন্যী, যেন যুগ যুগান্তর ব্যাপী কঠোর তপস্যা সাঙ্গ করিয়া তিনি এইমাত্র আসন হইতে উঠিয়া আসিলেন। বাঁ কাঁকালে আঁটি বাঁধা কতগুলা শুকনো কাঠ এবং ডান হাতে ফুলের সাজির মতো একখানা ডালার মধ্যে কতগুলি শাক সবজি। পরনে হিন্দুস্থানি মুসলমানের মতো জামা কাপড়, গেরুয়া রঙে ছোপানো, কিন্তু ময়লায় মলিন নয়।
হাতে দুগাছি গালার চুড়ি, সিঁথায় হিন্দু নারীর মতো সিঁদুরের আয়তি চিহ্ন। তিনি কাঠের বোঝাটা নামাইয়া রাখিয়া আগরটা খুলিতে খুলিতে বলিলেন, কি? ইন্দ্র মহাব্যস্ত হইয়া বলিল, খুলো না দিদি, তোমার পায়ে পড়ি, মস্ত একটা সাপ ঘরে ঢুকেছে। তিনি আমার মুখের পানে চাহিয়া কি যেন ভাবিয়া লইলেন, তারপরে একটুখানি হাসিয়া পরিষ্কার বাংলায় বলিলেন, তাই তো, সাপুরের ঘরে সাপ ঢুকেছে, এ তো বড় আশ্চর্য। কি বলো শ্রীকান্ত? আমি অনিমেষ দৃষ্টিতে শুধু তাহার মুখের দিকে চাহিয়া রহিলাম। কিন্তু কি করে সাপ ঢুকলো ইন্দ্রনাথ? ইন্দ্র বলিল, ঝাঁপির ভেতর থেকে লাফিয়ে বেরিয়ে পড়েছে, একেবারে বুনো সাপ। দিদি জিজ্ঞাসা করিলেন, উনি ঘুমোচ্ছেন বুঝি? ইন্দ্র রাগিয়া কহিল, গাঁজা খেয়ে একেবারে অজ্ঞান হয়ে ঘুমোচ্ছে, চেঁচিয়ে মরে গেলেও উঠবে না। তিনি আবার একটুখানি হাসিয়া বলিলেন, আর সেই সুযোগে তুমি শ্রীকান্তকে সাপ খেলানো দেখাতে গিয়েছিলে, তাই না? আচ্ছা এসো, আমি ধরে দিচ্ছি। তুমি যেও না দিদি, তোমাকে খেয়ে ফেলবে। সাহজিকে তুলে দাও, আমি তোমাকে যেতে দেব না, বলিয়া ইন্দ্র ভয়ে দুই হাত প্রসারিত করিয়া পথ আগলাইয়া দাঁড়াইল। তাহার এই ব্যাকুল কণ্ঠস্বরে যে ভালোবাসা প্রকাশ পাইল, তাহা তিনি টের পাইলেন। মুহূর্তের জন্য চোখ দুটি তাহার ছলছল করিয়া উঠিল, কিন্তু গোপন করিয়া হাসিয়া বলিলেন, ওরে পাগলা, অত পুণ্যি তোর এই দিদির নেই, আমাকে খাবে না রে, এক্ষুনি ধরে দিচ্ছি দেখ, বলিয়া বাঁশের মাচা হইতে একটা কেরোসিনের ডিবা জ্বালাইয়া লইয়া ঘরে ঢুকিলেন এবং 1 মিনিটের মধ্যে সাপটাকে ধরিয়া আনিয়া ঝাঁপিতে বন্ধ করিয়া ফেলিলেন। ইন্দ্র ঢিপ করিয়া তাহার পায়ের উপর একটা নমস্কার করিয়া পায়ের ধুলা মাথায় লইয়া বলিল, দিদি, তুমি যদি আমার আপনার দিদি হতে। তিনি ডান হাত বাড়াইয়া ইন্দ্রের চিবুক স্পর্শ করিলেন এবং অঙ্গুলির প্রান্তভাগ চুম্বন করিয়া মুখ ফিরাইয়া বোধ করি অলক্ষ্যে একবার নিজের চোখ দুটি মুছিয়া ফেলিলেন। এটি ইন্দ্রনাথ উপন্যাসের 4র্থ পর্ব সমাপ্ত হইল। ধন্যবাদ।